বাজেটে ইন্টারনেট ও মোবাইল ফোনের খরচ বাড়ায় হতাশ সাধারণ মানুষ। প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। উচ্চাভিলাষী বাজেট হলেও জনগণের কল্যাণে ঝুঁকি নিতে প্রস্তুত সরকার। আওয়ামী লীগের প্রতিক্রিয়া, কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা সিপিডির। করোনাকালে নিজেকে বিপন্ন করে মানুষের সেবায় এগিয়ে এসেছেন অনেকেই। অমানবিকতাকে ছাপিয়ে মানবিকতার নানা গল্প। বাবার কাছে সন্তান যায় না, মার কাছে সন্তান যায় না, তখন আমি ইচ্ছাগতভাবে মনে করেন এই পেশায় 3 মাস ধরে আমি কোভিড পেশেন্টকে হাতে নিচ্ছি, গাড়িতে তুলছি, হসপিটালে অ্যাডমিট করছি। বর্ষা মৌসুম সামনে রেখে এডিস নিধনে রাজধানীতে উত্তর সিটির অভিযান। বাড়ি বাড়ি মিলছে লার্ভা। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় হয়নি কোনো জরিমানা। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। কোভিড-19 পরিস্থিতি মাথায় রেখে এবারের বাজেটে কমানো হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর দাম। নিতান্ত প্রয়োজনীয় এই পণ্যের দাম কমানোর প্রশংসা করেছেন সাধারণ মানুষ। কিন্তু ঘরবন্দি পরিস্থিতিতেও ইন্টারনেট সহ মোবাইল ফোনের খরচ বাড়ায় হতাশ তারা। তবে গাড়ি ও অন্যান্য বিলাস সামগ্রী এবং আমদানি করা নিত্যপণ্যের দাম বাড়ার খবরে মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা। কোভিড-19-এর ধ্বংসযজ্ঞকে মাথায় নিয়ে প্রস্তাব করা হলো 2020-21 অর্থ বছরের বাজেট। মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে প্রস্তাবিত বাজেটে কর মওকুফ করায় কমবে হ্যান্ড গ্লাভস, মাস্ক, নেবুলাইজারের মতো সুরক্ষা সামগ্রীর দাম। কাঁচামালের দাম কমানোয় কমবে ওষুধের দাম, কমবে হাসপাতালের আইসিইউ, সিসিইউ সহ জরুরি সেবায় ব্যবহৃত যন্ত্রাংশের দাম। এসব পণ্যের দাম কমার খবরে খুশি সাধারণ মানুষ। সার্জিক্যাল মাস্ক, মানে সার্জিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে মেডিকেল, এগুলোর দাম কমাইছে, সেজন্য আমরা সাধুবাদ জানাই। যেসব জিনিসের দাম কমছে সেগুলো আসলে মানে বাস্তবে কতটুকু মানুষ সুবিধা পাবে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। এদিকে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে লকডাউনের মধ্যেও ইন্টারনেট ব্যবহারকারীদের গুনতে হবে বাড়তি অর্থ। বিশেষ করে অনলাইন কেনাকাটায় ক্রেতাদের গুনতে হবে বাড়তি দাম। অতিরিক্ত পয়সা খসবে SMS আদান প্রদানেও। কল রেট বেড়ে যায়, মানুষ বেরও হইতে পারতেছে না, সবখান থেকে তো মানুষ তাহলে জিম্মি হয়ে যাচ্ছে। আমরা যারা রুরাল এলাকায় থাকি, যেখানে ওয়াইফাই নাই, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক বার্ডেন হয়ে গেছে। অন্যদিকে দেশীয় শিল্প সুরক্ষায় বিদেশ থেকে আমদানি করা বেশ কিছু পণ্যে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তাই বাড়বে আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য এবং জুসের দাম। বাড়বে আমদানি করা শিশু খাদ্যের দাম। বেশি দামে কিনতে হবে আমদানি করা পেঁয়াজও। এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। বাড়াইছে, এটা সাথে সাথে বেড়ে যাবে, কিন্তু কমেরটা সহজে কমবে না। রোজগারের পথ আমাদের বন্ধ হয়ে গেছে, আমাদের সবকিছুর দাম এইভাবে বাড়াচ্ছে। আজকের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না, এখনকারটা হচ্ছে মহামারী। সুতরাং এই মহামারীতে সবকিছুর দাম যেন স্বাভাবিক থাকে, সবাই যেন খেয়ে দেয়, অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারে। দেশি পণ্যের তো দাম বাড়ে নাই, আমাদের এইগুলো নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। নাগরিকদের চাওয়া বাজারে যেন এসব পণ্যের দামে বাজেটের প্রতিফলন থাকে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এমনিতেই কোভিড ঝড়ে বিধ্বস্ত পুরো দেশের অর্থনীতি। এ অবস্থায় 2020-21 অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.2%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সবার আগে দরকার দেশের প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা ও করোনায় ক্ষতিগ্রস্তদের ন্যূনতম জীবন মান নিশ্চিত করা। শুভ খানের রিপোর্ট। করোনাকালে দারিদ্র্য, অতি দারিদ্র্য হার বাড়ছে, চাকরি হারাচ্ছে মানুষ, ঝুঁকিতে পড়ছে জীবন জীবিকা। ধারণা করা হচ্ছে করোনা ধাক্কায় দারিদ্র্যের হার 24.3% থেকে বেড়ে 40% ছাড়াবে। এমন বাস্তবতায় 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 14,000 কোটি টাকা বাড়িয়ে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 95,574 কোটি টাকা, যা জিডিপির 3%। যদিও এই বরাদ্দের বড় অংশ ব্যয় হবে সরকারি চাকরিজীবীদের পেনশন দিতে, আর পেনশন খরচ বাদ দিলে সামাজিক সুরক্ষায় খরচ জিডিপির 2% মতো। প্রস্তাবিত বাজেটে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধী এই 3 শ্রেণীতে মাত্র
11 লাখ মানুষ নতুন করে সামাজিক সুরক্ষার আওতায় আসবে। সামাজিক নিরাপত্তা খাতের মোট 1 কোটি ভাতাভোগীর 90%ই এই 3 শ্রেণীর আওতাভুক্ত, যারা মাসিক 500 থেকে 700 টাকা হারে ভাতা পান। তাই সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ ও উদ্যোগকে অপর্যাপ্ত বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। প্রবৃদ্ধিতে যারা সরাসরি অবদান রাখেন সেই শ্রমিকগুলা এই ফর্মাল সেক্টরে এবং ইনফর্মাল সেক্টরে তারা যে জীবিকার সংকটে আছেন, অনেকেই ক্ষুধার সংকটে আছেন, তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলের ফসল ও চিংড়ি ঘের। এদিকে করোনায় সারা বিশ্বের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ার নানা হুঁশিয়ারিও আছে মাথার উপর। এমন অবস্থায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মনোযোগ দেওয়া জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। এবং ইতিমধ্যে গ্রামাঞ্চলের খাদ্য যোগানের উপরে যে একটা চাপ পড়েছে সেটাও কিন্তু আরো বেশি প্রকট হতে থাকবে। আমাদের দেশের দক্ষিণাঞ্চলে যে ঝড়টা হয়ে আসলো সেই ক্ষেত্রে আমি কোনো বিশেষ বরাদ্দ দেখছি না, সেখানেও তো মানুষজন বসবাস করেন। সামাজিক নিরাপত্তার বাইরেও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে 2000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই অর্থ এনজিওর মাধ্যমে ঋণ দেওয়া হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে অনেকে উচ্চাভিলাষী বললেও জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ সরকার সব ধরনের ঝুঁকি নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। অনেকে এটাকে উচ্চাভিলাষী মনে করতে পারেন, তবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এই প্রত্যাশা পূরণে যত ঝুঁকি নিতে হয় জননেত্রী শেখ হাসিনা তা নেবেন। করোনা মহামারীর সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে 2020 সালে বৈশ্বিক অর্থনীতি 3% সংকুচিত হবে। এমত অবস্থায় অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগের উন্নয়নের ধারাবাহিকতার কাঙ্ক্ষিত বীজ রচনাই এবারের বাজেটের লক্ষ্য। রাজধানীর কোভিড-19 হাসপাতালগুলোয় প্রতি রাতেই জন্ম নেয় নতুন নতুন গল্প। প্রিয়জন হারানোর বেদনা যেমন অস্তিত্বের শেকড় নাড়িয়ে দেয়, আবার নিজেকে বিপন্ন করে মানুষের সেবায় এগিয়ে আসা দৃষ্টান্ত আশা জাগায়। রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী রাশেদ বাপ্পি, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। রাতের নিস্তব্ধতায় ক্লান্ত নগর তখন ঘুমের রাজ্যে বুধ। তবে নিদ্রাহীন এই 4টার মতোই ঘুম নেই কারো কারো চোখে। কেউ জেগে আছেন উৎকণ্ঠায়, কেউ বা দায়িত্বের খাতিরে। হঠাৎই বুক ফাটা আর্তনাদ। কথা বলে জানা গেল করোনা যুদ্ধে হার মেনে চিরবিদায় নিয়েছেন ভাই। বিফল হয়েছে 11 দিনের সকল প্রচেষ্টা। এখন শুধুই ভোরের অপেক্ষা, আর অপেক্ষা মরদেহের। আমার ভাই আমাদের পুরো ফ্যামিলিটা আগলে রাখছে। লাস্ট ওরা বলতেছে দিনের বেলা ছাড়া দিব না, এখন ডেথ সার্টিফিকেট দিব, মার্কাদুর লোকাইলে কমপ্লিট করে দিব। অ্যাম্বুলেন্সের সাইরেনে আবারও ছেদ পড়ে নীরবতায়। রোগীবাহী গাড়ি দ্রুত ঢুকে পড়ে জরুরি বিভাগে। নিজেদের সুস্থতার পরোয়া না করা অ্যাম্বুলেন্সের চালক আর স্বেচ্ছাসেবীর মতো মানুষেরাই এই দুর্দিনেও রেখে চলেছেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আগে প্রাইভেট কার চালাইতাম, যখন দেখতে পারলাম যে বাবার কাছে সন্তান যায় না, মার কাছে সন্তান যায় না, তখন আমি ইচ্ছাগতভাবে মনে করেন এই পেশায় এক লোকের সাথে যোগাযোগ করার পর বললো যে হ্যাঁ, আমি করোনার রোগী টানার জন্য একটা গাড়ি আমার আছে, তুমি যদি টানতে পারো তাহলে আমি আসি। 3 মাস ধরে আমি কোভিড পেশেন্টকে হাতে নিচ্ছি, গাড়িতে তুলছি, হসপিটালে অ্যাডমিট করছি, বাথরুমে নিয়ে যাচ্ছি, লাশ গোসল করাচ্ছি। আমার এখন পর্যন্ত কিছু হয়নি, কারণ আমি নিজে যদি সচেতন থাকি তাহলে আর কোথাও কোনো প্রবলেম নেই। আমার কাছে অনেকে মেশেও না। এই যে রোজার মাস গেছে মনে করেন আমি ইফতারি করছি একা একা আমার হেল্পারকে নিয়ে, আমার সাথে অনেকে মানে ইফতারি করতে আসে নাই। আমি যে বাসায় থাকি এখনও তাদেরকে জানাই না যে আমি এই গাড়ি চালাই। আমি যদি জানাই তাহলে মনে করেন যে আমার এই বাসায় রাখবে না। গল্পের শেষটা এখানেই নয়। গভীর রাতে হাসপাতাল প্রাঙ্গণে খাবার নিয়ে হাজির বিদ্যানন্দ ফাউন্ডেশন। অপেক্ষারত স্বজন আর স্বাস্থ্যকর্মীদের ক্ষুধা নিবারণের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এত রাত্রে দোকান খোলা থাকে না যে তারা কিছু কিনে খাবে, এই জন্য আমাদের টার্গেট হচ্ছে তাদেরকে ক্ষুধা নিবারণ করার জন্য কিছুটা হলেও তাদের মানে সাহায্য করা। এটা অনুভূতিটা অন্যরকম, এটা আসলে আত্মতৃপ্তির ব্যাপার আর কি, এছাড়া আর কিছুই না। মহামারী কাটিয়ে একদিন আবার উঠে দাঁড়াবে মানুষ। সেদিন সেবা ও সাহসিকতার এই গল্পগুলো পথ দেখাবে নতুন আলোয়। কষ্টের রাতগুলো একটু দীর্ঘই হয় কঠিন, তবে কোভিড যুদ্ধকালীন এই সময়ের একটি রাতই হয়তো প্রমাণ করে সাহসিকতা আর মানবিকতার আধার মহৎ কিছু প্রাণের শক্তিতেই কেটে যাবে অন্ধকার। আসবে কোভিড মুক্ত
সুন্দর একটি ভোর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মানব পাচারের মামলায় গ্রেফতার এমপি পাপুলকে কারাগারে রাখার আদেশ। কুয়েত আদালতের হস্তক্ষেপ করবে না বাংলাদেশ দূতাবাস। দিন দিন খারাপ হচ্ছে সিলেটের করোনা পরিস্থিতি। জেলায় একদিনেই ১৭৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতির জন্য ঈদের কেনাকাটায় ভিড় জমানোকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসক বলছেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা সহ সতর্ক করা সত্ত্বেও সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরও জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। যতদিন যাচ্ছে সিলেটে করোনা আক্রান্তদের সংখ্যা ভয়াবহ আকারে বেড়েই যাচ্ছে। জুন মাসের প্রথম 10 দিনে এই জেলায় 562 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেট জেলায় 5 এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন। করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর প্রথম 500 জন আক্রান্ত হয়েছিলেন 56 দিনে, আর আক্রান্তের সংখ্যা জুনে হাজার ছাড়িয়েছে। প্রথম মাস থেকে যখন দ্বিতীয় মাসে হলো সেটা 4 গুণ হয়ে গেছে, আর দ্বিতীয় মাসে 4043 ছিল, সেখান থেকে এ মাসে হবে কমপক্ষে 9 থেকে 10,000 হবে এক মাসে। এমন পরিস্থিতির জন্য ঈদের আগে বাজার উন্মুক্ত করে দেয়াকে দায়ী করছেন এই চিকিৎসক নেতা। এখানে কেউ স্বাস্থ্যবিধি মানে নাই এবং সীমিত পরিসরে না, বড় ধরনের ভিড় ছিল এই মার্কেটগুলোতে। ইভেন এমন অবস্থা হয়েছে যে আমাদের বন্দর বা জিন্দাবাজারে যানজট হয়েছে। কারো হয়তো সিমটম ছিল না, অর্থাৎ রোগের লক্ষণ ছিল না, কিন্তু উনি জীবাণু বহন করছিলেন এবং ওনার এইভাবেই ওনার মাধ্যমে ওনার আশেপাশে যারা বাজার করছেন বা করছেন তারা ইনফেক্টেড হয়েছেন। আর জেলা প্রশাসক বলছেন, জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে 19টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা সহ সতর্ক করেও লাভ হচ্ছে না। অভিযান করেছি এবং 269 জনকে জরিমানা করেছি। আজকে একযোগে আমাদের সারা জেলায় এই অভিযানটি চলছে। জরিমানার সংখ্যাও অনেক বেশি যাচ্ছে। আমরা জরিমানা করতে চাই না, আমরা চাই যে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আমরা এই করোনাকে মোকাবেলা যেন করতে পারি সে বিষয়ে সকলের সহযোগিতা চাই। জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1163 জন, আর মারা গেছে 31 জন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। 2020-21 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে উচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট উপস্থাপন পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কথা জানানো হয়। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের প্রতি অন্যায় করা হচ্ছে বলেও মনে করে সংস্থাটি। 2021 সালে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা সেটা 8.6% প্রবৃদ্ধি দেওয়া হয়েছে। আমরা বলছি যে এত বড় একটা উল্লঙ্ঘন কিভাবে এই জাতীয় রাজস্ব বোর্ড এই কোভিডকালীন সময়ে এটাকে অর্জন করতে পারবে, সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ বিষয়। জাতীয় রাজস্ব আয়ে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অবকাঠামোগত সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে এ নগরী। নানা জটিলতা এবং সীমাবদ্ধতার কবলে পড়ে এখনকার অর্থনীতিও অনেকটাই বিপর্যয়ের মুখে। তাই বন্দরের আধুনিকায়নের পাশাপাশি গার্মেন্টস শিল্পের বিকাশে প্রস্তাবিত বাজেটে বিশেষ বরাদ্দের দাবি স্থানীয় ব্যবসায়ীদের। সেই সাথে করোনা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ সুশীল সমাজের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রধান সমুদ্র বন্দরের অবস্থানের পাশাপাশি চট্টগ্রামের অন্যান্য শিল্প খাত থেকে প্রতি বছর জাতীয় রাজস্ব আদায় হয় 60 থেকে 70 হাজার কোটি টাকা। প্রতি বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়লেও হচ্ছে না কাঙ্ক্ষিত উন্নয়ন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন করায় এ বন্দরে রয়ে গেছে নানা সমস্যা। প্রস্তাবিত বে টার্মিনালের পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজও চলছে ধীর গতিতে। যে টার্মিনালগুলো হচ্ছে এইগুলি অবশ্যই যত সম্ভব দ্রুততার সাথে যদি শেষ করতে পারি তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড তথা দেশের অর্থনীতি যে পজিশনে আছে এর চাইতে আরো বেশি দ্রুততর সময়ে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। একসময় 1000-এর বেশি গার্মেন্টস কারখানার এই নগরীতে বর্তমানে চালু রয়েছে 300-এর কাছাকাছি। তাই ব্যাপক হারে কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পে প্রণোদনার দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। যারা চট্টগ্রামে গার্মেন্টস কারখানা করবে তাদের জন্য বিশেষ প্রায়োরিটি দিয়ে করা, তাহলে বন্দরের কাছে থাকলে পোশাক শিল্পগুলো তাদের সেবাটাও ভালোভাবে দিতে পারবে।
তবে সব ছাপিয়ে জোরদার হচ্ছে চলমান করোনা সংকট, শক্ত হাতে মোকাবেলার দাবি। প্রস্তাবিত বাজেটে করোনা পরিস্থিতির জন্য চট্টগ্রামে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ সুশীল সমাজের। করোনাকালে চট্টগ্রামের স্বাস্থ্য খাতের যে করুণ এবং অসহায় চিত্র প্রকট হয়ে দেখা দিয়েছে, সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা দাবি রাখবো। এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য কিছু ইমিডিয়েট বাজেট ঘোষণা করে চট্টগ্রামবাসীর জন্য সেন্ট্রালাইজড অক্সিজেন যে প্ল্যান, সেটা বড় বড় হসপিটালগুলোকে সরকারি তরফে করে দিতে হবে। দুটি ইপিজেড ছাড়াও দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন গড়ে উঠছে চট্টগ্রামের মিরেশ্বরায়ে। সে সাথে চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে 1 লাখ কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াই সপ্তম দিনের মতো এডিসের লার্ভা নিধনে রাজধানীর 10টি জোনে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর সাঁতারকুলে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালানোর সময় এডিসের লার্ভা দেখা পাওয়া যায়, কিন্তু সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি। সিটি কর্পোরেশন আসন্ন বর্ষাকে সামনে রেখে আগামী 3 মাস 10 দিন করে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। খেয়াল করি নাই, কারণ সিটি কর্পোরেশনে প্রতিদিনই ময়লা নিয়ে যায়। তো আমি মনে করছি যে সবসময় ময়লা যখন নিয়ে যায় তো অবশ্যই পরিষ্কারই হবে। ভালো মনে করে রাখছিলাম, মানে তারা এর বিক্রি করে ফালাই দিব। আপনাদের সবাইকে অনুরোধ করব যেন বৃষ্টি হওয়ার পরেই যেন আপনারা 3 দিনের বেশি কোনোভাবেই কোনো জমা পানি আপনারা রাখবেন না। ঘরে মশার যন্ত্রণা আর বাইরে করোনা ভাইরাসের ভয়, এই দুই আতঙ্কে দিন কাটাচ্ছেন মাদারীপুরবাসী। শিগগিরই ব্যবস্থা না নিলে ডেঙ্গুতে আক্রান্তের আশঙ্কা এলাকাবাসীর। সচেতন নাগরিক কমিটির নেতাদের মতে দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না করায় বাড়ছে মশার উপদ্রব। তবে পৌর মেয়রের দাবি, মশক নিধনে চলছে নানা কার্যক্রম। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর পৌরসভার অধিকাংশ এলাকায় কোথাও ড্রেনের মুখ খোলা, আবার কোথাও চলছে ড্রেন নির্মাণ কাজ। পানি নিষ্কাশনের নর্দমাগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় পানি জমে বাড়ছে মশার উপদ্রব, ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে আতঙ্কে এলাকাবাসী। দিনেও মশায় কামড়ায়, রাত্রেও মশায় কামড়ায়, কয়েল জ্বালান লাগে সব সময়ের জন্য। মশার ওষুধও তেমন একটা এদিকে দেওয়া হয় না, আমি দেখিনি কখনো দিতে। এলাকাবাসীর অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও বেড়েছে মশার যন্ত্রণা। এমন অবস্থায় শিগগিরই ব্যবস্থা না নিলে মশার কামড়ে ছড়াতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ভয়াবহ রোগ। গতবার ডেঙ্গুতে যে আক্রান্ত হয়েছে, এবারও তো সেই ভয়াবহ রূপ আকার করতে পারে। সচেতন নাগরিক কমিটির নেতারা বলছেন, প্রতিরোধে পৌরসভার পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজকেও। পৌরসভা একটা প্রতিষ্ঠান হিসাবে অবশ্যই তার দায়িত্বটা দৃশ্যমান এবং সেই দায়িত্বটা চোখে পড়ে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যেসব জায়গা আবর্জনাজনিত জায়গা, সেই জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার। তবে পৌর মেয়রের দাবি, করোনা পরিস্থিতিতে মশক নিধনে একটু বেগ পেলেও চলমান রয়েছে বিভিন্ন কর্মসূচি। আমাদের এই বর্ষার শুরুতেই আমরা এই কাজটি হাতে নিয়েছি। আগামী হয়তো 15 দিনের মধ্যেই, 10 থেকে 15 দিনের মধ্যেই শহরের সব ড্রেন আমরা পরিষ্কার করে, এবং যেহেতু সামনে জলবদ্ধতার সিজন, এখন এই জলবদ্ধতার সিজনের পূর্বে আমাদের ধরনের পরিকল্পনা রয়েছে। 14 বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর মাদারীপুর পৌরসভায় 1,20,000 মানুষের বসবাস। সময় সংবাদ, মাদারীপুর। কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন। তার বিরুদ্ধে মানব ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ বিষয়ে রোববার তদন্ত শেষ হওয়ার কথা রয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম আরব টাইমস। এর আগে গ্রেফতার পাপুলের বিষয়ে তদন্তে বাংলাদেশ দূতাবাস কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত SM আবুল কালাম। কাজী শহীদ ইসলাম পাপুল লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাজেটে ইন্টারনেট ও মোবাইল ফোনের খরচ বাড়ায় হতাশ সাধারণ মানুষ। প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। উচ্চাভিলাষী বাজেট হলেও জনগণের কল্যাণে ঝুঁকি নিতে প্রস্তুত সরকার। আওয়ামী লীগের প্রতিক্রিয়া, কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা সিপিডির।
করোনাকালে নিজেকে বিপন্ন করে মানুষের সেবায় এগিয়ে এসেছেন অনেকেই। অমানবিকতাকে ছাপিয়ে মানবিকতার নানা গল্প। বাবার কাছে সন্তান যায় না, মার কাছে সন্তান যায় না, তখন আমি ইচ্ছাগতভাবে মনে করেন এই পেশায় 3 মাস ধরে আমি কোভিড পেশেন্টকে হাতে নিচ্ছি, গাড়িতে তুলছি, হসপিটালে অ্যাডমিট করছি। বর্ষা মৌসুম সামনে রেখে এডিস নিধনের রাজধানীতে উত্তর সিটির অভিযান, বাড়ি বাড়ি মিলছে লার্ভা। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় হয়নি কোনো জরিমানা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।